2 নভেম্বর বুধবার রাত 8টায় খালেদ মদিনা টিভিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। আওয়ামী এমপি বদির 3 বছরের জেল, অবৈধ সম্পদ রাখার জরিমানা 10 লাখ। জেল হত্যার 41 বছর কাল, দেশব্যাপী 4 নেতার স্মরণ। খুলনায় হুমকিতে 1 লাখ ছাত্র, 500 ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষা কার্যক্রম। অর্জিত অবৈধ সম্পদের তথ্য গোপনের দায়ে কক্সবাজারের টেকনাফে সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে 3 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে 10 লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক আবু আহমদ জমাদার বুধবারে রায় দেন, বদির বিরুদ্ধে 2014 সালে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলার তদন্ত শেষে গেল বছরের মে মাসে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। রায় ঘোষণার পর এজলাসে উপস্থিত আব্দুর রহমান বদিকে কারাগারে পাঠানো হয়। ফৌজদারি ও নৈতিক স্খলনের মামলায় কারো 2 বছরের বেশি সাজা হলে সংসদ সদস্য পদ খারিজ হওয়ার বিধান রয়েছে বলে জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা। বদির জেল জরিমানা নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন দুর্নীতি দমন কমিশনের প্যানেল আইনজীবী খুরশিদ আলম খান, আছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসির সিদ্দিকা লিনাও আমাদের সঙ্গে। স্বাগত আপনাদের জনাব খুরশিদ আলম খান। বদির বিরুদ্ধে যে সম্পদের তথ্য গোপনের অভিযোগ কমিশন এনেছে, কি পরিমাণ সম্পদ গোপন করা হয়েছে সে সম্পর্কে আপনাদের কাছে সর্বশেষ তথ্যটি কি, জনাব খুরশিদ আলম খান? জি, আপনাকে ধন্যবাদ। আসলে আব্দুর রহমান বদির এগেইনস্টে 2টো চার্জ ছিল, একটি হলো তথ্য গোপন, আরেকটি হলো জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ। তা আমি বিচারিক আদালত রায় সম্পর্কে যতটুকু জানতে পেরেছি, উনি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অভিযোগ থেকে খালাস পেয়েছেন, কিন্তু তথ্য গোপনের মামলায় ওনাকে 3 বছরের সাজা দেওয়া হয়েছে, 10 লাখ টাকা জরিমানা করা হয়েছে। কাজেই তথ্য গোপনটাই এখানে মূল ইস্যু, এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলায় উনি কেন খালাস পেলেন, আমার মনে হয় বিচারিক আদালত রায় পেলে কমিশন সিদ্ধান্ত নেবেন এতে আপিল করবেন কিনা। জ্ঞাত আয় বহির্ভূত কি পরিমাণ সম্পদের খোঁজ আপনারা পেয়েছিলেন জনাব খুরশিদ আলম খান? হ্যাঁ, আমি ঠিক এই মুহূর্তে চার্জশিট এবং এভিডেন্সটা আমার কাছে নেই, তবে ওনার কাছে বেশ ভালোই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ছিল। তবে কেন কি কারণে দুর্নীতি দমন কমিশন এটা প্রমাণে ব্যর্থ হলো, আমরা বিচারিক আদালতের রায় পর্যালোচনা করলেই এটা বুঝতে পারবো। ঠিক এই মুহূর্তে তো আপনাকে এক্স্যাক্টলি ফিগারটা বলা সম্ভব না। অ্যাপ্রক্সিমেট কোনো ফিগার কি বলা যাবে অ্যাডভোকেট খুরশিদ আলম খান? হ্যাঁ, মোর দেন ক্রোর তো হবেই, কিন্তু এটা তো যেহেতু খালাস হয়ে গেছে, এটাকে তো আর আপনি এখন অভিযোগ বলতে পারবেন না। এই অভিযোগ থেকে সে অলরেডি খালাস হয়ে গেল, অভিযুক্ত থেকে সে খালাস হয়ে গেছে। অ্যাডভোকেট নাসির সিদ্দিকী লিনা, আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি বলছেন, এই কি কারণে এই বিচারকে অন্যায় বলে দাবি করছেন আপনারা, অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকা? ধন্যবাদ। এক্ষেত্রে ন্যায় বিচার পাচ্ছি না এই কারণেই বলছি যে দুদক যদি এক্ষেত্রে প্রমাণ করতে পারত, প্রসিকিউশন যদি প্রমাণ করতে পারত যে আব্দুর রহমান বদির কি পরিমাণ সম্পত্তি উনি গোপন করেছেন কিংবা মিথ্যা তথ্য উনি প্রকাশ করেছেন, এটা যদি ওনারা দেখাতে পারতেন, তাহলে আমরা মনে করতাম যে ওনারা সার্থক হয়েছেন, সফল হয়েছেন। কিন্তু এই ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, অ্যাডভোকেট নাসির সিদ্দিকী, এই কথা তো ঠিক যে তিনি তথ্য গোপন করেছেন, তার যে জ্ঞাত আয় বহির্ভূত যে সম্পদ গোপন করেছেন, তার যে সম্পদ আছে সেই সম্পদটি সম্পর্কে তিনি তথ্য দিতে ব্যর্থ হয়েছেন, যে এই সম্পদ আসলে তিনি কোন উপায়ে অর্জন করেছেন, কিভাবে তিনি তার কাছে আছে এই মুহূর্তে, তিনি কেন এটি ভোগ দখল করছেন সেই সম্পর্কিত তথ্য যেটি আসলে আয়কর বিভাগকে দিতে হয়, সরকার চাইলে দিতে হয়, সেটি দিতে বা দুদকের যে ইনভেস্টিগেটিভ টিম যখন গিয়েছে তাদেরকে দিতে তিনি ব্যর্থ হয়েছেন, সে ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, আদালতও সেটি প্রমাণ হয়েছে। না, এক্ষেত্রে ইনভেস্টিগেশন যখন হয়েছে এবং তারা উনার বাড়িতে গিয়েছেন, বলছেন যে উনাকে পাচ্ছেন না, কিন্তু উনার তো মাননীয় সংসদ সদস্য হিসেবে নান প্লেটে একটা উনার বরাদ্দ আছে, সেখানে উনি অ্যাভেলেবেল, কিন্তু সেখানে উনারা যান নাই। এবং এটাও এখানে এসছে যে যিনি তদন্তকারী কর্মকর্তা ছিলেন রফিকুল ইসলাম, উনি উনার তদন্তে পরে যখন সাক্ষ্য দিতে আসলেন, তখন উনি জেরায় বলছেন যে উনারা দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণী এবং এনবিআর এ দাখিলকৃত সম্পদের যে বিবরণ, সেখানে কোনো অমিল উনারা পান নাই। এবং কে বলছেন এটা? অ্যাডভোকেট নাসরিন, আপনি আমাদের সঙ্গে থাকুন। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, অ্যাডভোকেট নাসরিন যে অভিযোগ আনছেন সেই অভিযোগ কি ঠিক?
আচ্ছা, এই অভিযোগ তো এখন ঠিক তো অবশ্যই বলা যাবে না, বিচারিক আদালত রায় দিয়েছেন, উনি আসলে মানে একটু তালগোল পাকিয়ে ফেলেছেন। আমি আপনাকে ঘটনাটা বলি, দুদক যখন ওনাকে একটা সম্পদের নোটিশ দেওয়া হয়, আব্দুর রহমান বদি তার একটা উত্তর দিয়েছিলেন, সম্পদের বিবরণী দিয়েছিলেন। তো ওই সম্পদ বিবরণী পর্যালোচনায় দেখা যাচ্ছে ওখানে তথ্য গোপন আছে। এই তথ্য গোপনের দায় ওনাকে সাজা দেওয়া হয়েছে। এখন বদি ন্যাম ফ্লেটে থাকেন না কোথায় থাকেন, দ্যাট ইজ নট দ্য ইস্যু বিফোর দ্য কোর্ট। বিফোর দ্য ইস্যু কোর্ট ইজ দ্যাট ওনার নিজের দেওয়া সম্পদ বিবরণীতে তথ্য গোপন, এবং সেই তথ্য গোপনের জন্য ওনার সাজা হয়েছে, দ্যাট ইজ দ্য ইস্যু। তথ্য গোপন কি, যেটি অ্যাডভোকেট নাসরিন অভিযোগ আনছে যে তথ্য গোপন আপনারা প্রমাণ করতে পারেন নাই, কারণ আপনাদের যে অভিযোগ আপনারা দাখিল করেছেন সেই অভিযোগের মধ্যে আসলে তার কোনো তথ্য গোপনের অসঙ্গতি দেখা যায় না বা তথ্য গোপনের প্রমাণ পাওয়া যায় না, সম্পদের অসঙ্গতি দেখা যায় না, এই বিষয়টি কি ঠিক? একটা বিচারিক আদালত সাক্ষ্য প্রমাণের বেসিসে, ওরাল এন্ড ডকুমেন্টের বেসিসে একটা বিচারিক আদালত রায় দিলেন, তাহলে কি এমনি রায় হলেন? আমরা তো তথ্য গোপন প্রমাণ করতে পেরেছি বলে বিচারিক আদালত রায় দিলেন। হ্যাঁ, এই কথাটা উনি বলতে পারবেন তখন যদি উচ্চতর আদালতে আপিল করে, যদি উচ্চতর আদালত বলে যে বিচারিক আদালতের রায়টা সঠিক না, তখন unless and until it has been satisfied by the higher court, how can you say যে এটা ঠিক না? তাইলে উনি তো রায়কে অবমাননা করছেন। অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকী লীনা, আমরা আপনার কাছে জানতে চাইবো যে আব্দুর রহমান বদিকে যে দণ্ডের আদেশ দেওয়া হয়েছে তার প্রতিক্রিয়া হিসেবে আপনাদের পক্ষ থেকে আপনারা এই মুহূর্তে আইনি পদক্ষেপ কি নিচ্ছেন? কারণ এটি এমন একটি ব্যাপার যে 3 বছরের যে সাজা হয়েছে তাতে তার সংসদ সদস্য পদ থাকার কথা না। অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকী লীনা এবং অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনাদের কাছে। অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকী, যেটি জানতে চাইছিলাম যে আব্দুর রহমান বদির বিরুদ্ধে যে দণ্ডের আদেশ দেওয়া হয়েছে তার প্রতিক্রিয়া হিসেবে আপনাদের পক্ষ থেকে এখন আপনারা কি আইনি পদক্ষেপ ভাবছেন, এবং এই রায় বজায় থাকলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাওয়ার কথা, এই বিষয়ে একটু আপনার মন্তব্য শুনতে চাই অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকী লীনা। জি জি, এখন আমরা এখনো চূড়ান্ত রায়ের যে সার্টিফাইড কপি সেটা আমাদের এখনো হাতে আসেনি, আর হাতে আসলে আমরা অবশ্যই উচ্চতর আদালতে যাব, আপিল করব। আর কনভিকশনের মানে এই না যে লোয়ার কোর্টে কনভিকশন হয়ে গেল আর এটাই তো চূড়ান্ত না। কনভিকশন তখনই চূড়ান্ত হবে যেখানে অ্যাপিলেট ডিভিশনে গিয়ে এটা কনক্লুসিভ পজিশনে যাবে, তখনই এটা বোঝা যাবে আসলে উনি কনভিক্টেড হলেন কিনা। আর বর্তমানে মনে করেন উনার সদস্য পদ নিয়ে যে কথাটা বলছিলেন, উনি সংসদ সদস্য সিটিং, এমন না যে উনি সংসদ সদস্য হিসেবে মনোনয়ন চাচ্ছেন তা কিন্তু না, উনি একজন সিটিং এমপি। তো এক্ষেত্রে উনার যতদিন পর্যন্ত উচ্চতর আদালতে পূর্ণাঙ্গ সিদ্ধান্তটা, রায়টা না আসবে, ততদিন পর্যন্ত উনার সদস্য পদ নিয়ে সংসদ সদস্যের হিসেবে সেখানে কোনো সমস্যা নাই। কারণ এই অবস্থায় যদি উনার সদস্য পদ বাতিল বলে ঘোষণা করা কিংবা এক্ষেত্রে নতুন করে নির্বাচন দেওয়া, এই ধরনের কোনো ব্যাপার আসলে আসার সুযোগই নাই। এটা আমাদের স্যার আরো ভালো জানেন। অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকী, আপনি জানেন যে মামলার অভিযোগপত্রে দেখা যাচ্ছে যে 3,99,53,027 টাকা সম্পদের তথ্য গোপনের পাশাপাশি ঘোষিত আয়ের বাইরের অতিরিক্ত সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়েছিল। আমাদের প্রশ্ন হচ্ছে, জনাব আব্দুর রহমান বদির পেশা কি? তিনি এত টাকার মালিক আসলে কি করে হলেন, নাকি এই অভিযোগটি অকারণে আনা হয়েছে? আচ্ছা, উনি নতুন কোনো ব্যবসায়ী কিংবা নতুন টাকার মালিক তা না। উনি পৈতৃক সূত্রে, তারা ব্যবসায়িক পরিবার, উনার বাবা রাজনৈতিক পরিবারের একজন সদস্য, এবং তারা নতুন কোনো বড় লোক তিনি না। আর এটা ছাড়া আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে 4 দলীয় ঐক্যজোটের আমলে উনি 22 মাস কারাভোগ করেছেন। উনার ব্যবসা বাণিজ্য সবই বন্ধ ছিল, এবং 2008 সালে উনি কারামুক্তি হওয়ার পরে উনি সংসদ সদস্য হিসেবে নমিনেশন পান, এবং ইলেকশন করার পরে উনি নির্বাচিত হয়েছেন। এবং বর্তমান গণতান্ত্রিক সরকারের আমলে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবই কিন্তু এগিয়ে গেছে। গণতান্ত্রিক আমলে ব্যবসা বাণিজ্য সহ সবকিছু এগিয়ে গিয়েছে, কিন্তু জনাব বদির 6,33,09,42 টাকার অবৈধ সম্পদের তথ্য যেটি দুদক তুলে ধরেছে, সেটি কি স্বাভাবিক? মানে তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় আয় করেছেন? কি ব্যবসা তার আসলে, পৈতৃক ব্যবসায়ী বা কি? আমরা যেটা উনার ব্যবসার ব্যাপারটা দেখেছি, সেই ব্যবসায় দেখা যাচ্ছে উনার আমদানি রপ্তানি বিজনেস আছে, উনার জমির বিজনেস আছে, এবং উনি কি আমদানি করেন আর কি রপ্তানি করেন?
অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকা তিনি কি আমদানি করেন আর কি রপ্তানি উনার করেন? সেগুন কাঠ, উনার সেগুন কাঠ, উনার সেগুন কাঠের বিজনেস আছে। এবং এই যে সেগুন কাঠ বিদেশ থেকে আমদানি করেন? এগুলা কিন্তু সবকিছু এলসিআর এর মাধ্যমে হয়। সেগুন জি, কাঠ বিদেশ থেকে আমদানি করেন। সেগুন কাঠ বিদেশ থেকে এবং আমদানি করেন এই যে এবং রপ্তানি করেন জি। কি? রপ্তানি কি করেন? বিভিন্ন ঔষধ জাতীয় পণ্য যেগুলো, ওষুধ, এগুলা ওষুধ বাংলাদেশের রপ্তানি কিছু করেন। ওষুধ ইন্টারেস্টিং। যেটা বিদেশে। জি 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 জি। তো এই ব্যাপারগুলা এগুলা কিন্তু এলসির মাধ্যমে হয় এবং বিভিন্ন ব্যাংকের মাধ্যমে যেই রপ্তানিগুলা হচ্ছে, আমদানি হচ্ছে, এগুলা সব স্টেটমেন্ট কিন্তু ব্যাংকে দেওয়া আছে। কিন্তু তদন্তকারী কর্মকর্তা তারা বলছেন যে তারা জানেন যে এগুলা ব্যাংকে আছে, কিন্তু তারা এটা তদন্ত করার প্রয়োজন মনে করেন না। ব্যাংক থেকে এগুলা তারা সিজ করার প্রয়োজন মনে করেন। অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকা, আপনি মনে করেন কিনা যে দুদক ইচ্ছা করে শত্রুতামূলকভাবে সরকারি দলের একজন এমপির বিরুদ্ধে এই অভিযোগগুলি এনেছে? এটা তো অবশ্যই মনে করছি, কারণ দুদক যে মামলাটা করেছে, এফআইআর এ অভিযোগ করছে একরকম। এফআইআর এ বলছে যে উনি নাকি এনবিআর এ 16 কোটি টাকার সম্পদ বিবরণী দাখিল করেছেন, 5 কোটি টাকা দুদকে সম্পদ বিবরণীর কথা বলছে, আর 10 কোটি টাকা উনি গোপন করেছে। এবং আরো একটা অভিযোগ এনেছিল 2014 সালে নাকি জমি কিনে 2013 সালে নাকি বিক্রি করেছে, যেটা অসম্ভব বিষয়। এবং এই জমির বিষয়টা যেটা আজকে কিন্তু মাননীয় আদালত কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার করেছেন যে এখানে এই বিষয়টি খুবই ইন্টারেস্টিং একটি অভিযোগ। অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকা, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, দুদক ইচ্ছা করে সরকারি একজন এমপির বিরুদ্ধে শত্রুতামূলকভাবে এই অভিযোগ এনেছে, এই কথা বলছেন অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকা, এবং তিনি পাশাপাশি বলছেন যে আপনাদের এফআইআর এর মধ্যে বিভিন্ন ধরনের অসঙ্গতি রয়েছে। আপনি যদি একটু বলতেন এই বিষয়ে, অ্যাডভোকেট খুরশিদ আলম খান। জি, আচ্ছা, আপনাকে ধন্যবাদ। একজন সরকার দলীয় সংসদ সদস্যের বিরুদ্ধে দুদক শত্রুতামূলক করবে, এটা কি আমাদের মতো সমাজ ব্যবস্থা বিশ্বাসযোগ্য? এটা অ্যাবসার্ড, অসম্ভব, অবাস্তব। দুদক তথ্য প্রমাণের ভিত্তিতে এফআইআর দাখিল করছে। করতেও পারে, সরকারের মধ্যে তো অনেক রকমের সরকার থাকে, করতেও পারে। আপনারা কেউ হয়তো ওনাকে অপছন্দ করেন, প্রশ্ন আসে না, আপনারা হয়তো কেউ অনেকে অপছন্দ করেন না, প্রশ্ন আসে না। তাহলে তো শুনেন, আদালত তো সবার উপরে, আদালত তো সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওনাকে সাজা দিয়েছেন, যে নাম্বার 1। আর নাম্বার 2 হলো এফআইআর তো এনসাইক্লোপিডিয়া না, এফআইআর জাস্ট একটা ফার্স্ট ইনফরমেশন। ডিউরিং ইনভেস্টিগেশন অনেক জিনিস বেরিয়ে আসে, সেগুলো এফআইআর নাও থাকতে পারে, এটা ইনভেস্টিগেশনে বেরিয়ে আসছে, যেটা সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণিত হয়েছে। কাজেই এটা অ্যাবসার্ড বিষয় যে ওনাকে আমি আউট অফ ম্যালাফাইটি ইন্টেনশনে আমি একজন সরকার দলীয় সংসদ সদস্যকে একটা ফলস কেসে ইমপ্লিকেট করব, আমাদের মতো দেশে সমাজ বাস্তবতা এটা অসম্ভব ব্যাপার। অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকা, এ কথা কি সত্য যে কক্সবাজার উকিয়া টেকনাফ আসনের সংসদ আব্দুর রহমান বদী 2014 সালে তার এলাকায় সর্বোচ্চ করদাতা সম্মান পেয়েছেন? উনি শুধু 14 সালে না, এবছর উনি সেরা করদাতা হিসেবে সম্মানিত হয়েছেন। এবং উনি 5 বারের মতো, একবার না, উনি 5 বারের মতো কক্সবাজার জেলায় সর্বোচ্চ করদাতা হিসেবে উনি সম্মানিত হচ্ছেন, যে এনবিআর উনাকে সম্মানিত করছে। কিন্তু দুদক উনাকে কেন বারবার যে বলছে যে অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকা, আরেকটি বিষয় কি আপনি শুনেছেন যে আব্দুর রহমান বদীকে ইয়াবা পাচারের হোতা হিসাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাতে যে তার নাম রয়েছে? আপনি কি এই বিষয়টি জ্ঞাত আছেন? এটা শোনার কথা যদি বলেন, এটা না, এটা মনে করেন এই মামলার সাবজেক্ট কিন্তু এটা না। না না, আমি 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 এই মামলার সাবজেক্ট তিনি যে সেরা করদাতা হয়েছেন সেটিও এই মামলার সাবজেক্ট না। আপনার ক্লায়েন্টকে নিয়ে আলোচনার প্রেক্ষিতে আপনি এটি শুনেছেন কিনা সেটি একটু আপনার কাছে জানতে চাইছিলাম। না, তালিকাভুক্ত কিনা সেটা আমার জানা নাই, কিন্তু ওই সংক্রান্ত বিষয়ে পেপার মিডিয়াতে অনেক লেখালেখি হয়, এই ধরনের অনেক কথা হয়, সেটা আমার নলেজে আছে, সেটা আমি শুনেছি। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, মামলার বৃত্তান্তে যেটি দেখা যাচ্ছে যে 2014 সালের 21 আগস্ট এই মামলাটি রমনা থানায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলাটি দায়ের রমনা থানায় করার পরে যে
প্রক্রিয়াগুলি অনুসরণ করা হয়েছে সেই প্রক্রিয়াগুলির মধ্যে থেকে এ কথা কি বলা যায় যে তার ব্যাপারে অনেক কিছু অনেক তাড়াহুড়া করা হয়েছে এবং অনেক কিছু ঠিক মতো শোনা হয়নি? যেমন দুদকের পক্ষে মোট 13 জনের সাক্ষ্য শুনেছে আদালত, সমপরিমাণ ক্রস এক্সামিনেশন বা তার পক্ষে সাক্ষীদের শোনা হয়েছে কিনা, সেরকম কোনো আইনি বাধার সম্মুখীন আপনারা হতে পারেন কিনা যখন এটি উচ্চ আদালতে শোনা হবে? অ্যাডভোকেট খুরশিদ আলম খান। নো, প্রশ্নই আসে না। শুনেন, প্রশ্নই আসে না। আব্দুর রহমান বদি সাহেব হাইকোর্ট ডিভিশনে চার্জ ফ্রেমের আগে, চার্জ ফ্রেমের পরে বেশ কয়েকবার মামলাটা কোয়াশিং করার জন্য এসেছিল এবং 2-3টা কোর্টে উনি শুনানি করেছিলেন এবং মাননীয় বিচারপতিবৃন্দই শুনে বলেছেন এটা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার হবে। পরবর্তীতে আব্দুর রহমান বদির আইনজীবী এটা নর্থ প্রেস রিজেক্ট করেছে, উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে এবং এটা প্রায় 3-4 বার করেছে। দ্যাট মিনস হাইকোর্ট ডিভিশন যখন এটা মুভ করা হয় তখন হাইকোর্ট ডিভিশনের জাজরাই বলেছিলেন যে মাননীয় বিচারপতিদ্বয় যে প্রাইমে ফেসি কেস আছে, এটা ট্রায়াল করে বিচার হবে, না হলে উত্থাপিত হয়নি মর্মে খারিজ হবে কেন? এবং বদি সাহেব কোনো কোর্টে রুলে পাননি, এসটিও পাননি। কাজেই এটা যে আমি যে তাড়াহুড়া করে করি নাই, হাইকোর্ট ডিভিশন পর্যন্ত দ্যাট হ্যাজ বিন এক্সামিনড। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আজকে সরকার দলীয় একজন সংসদ সদস্যের বিরুদ্ধে এই মামলাটিতে আপনারা একটি বিচারিক আদালতে একটি দণ্ডের আদেশ পাওয়াটা আপনি বাংলাদেশের দুর্নীতি দমনের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ বলে মনে করেন কিনা? অবশ্যই, অবশ্যই। এবং এটাও আপনাকে মনে রাখতে হবে, দুর্নীতি দমন কমিশন প্রাউড ফিল করছে একজন সরকার দলীয় সংসদ সদস্যের বিরুদ্ধে কোনো বাধা বিঘ্ন ছাড়াই তার বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে সে সাকসেসফুল হয়েছে। এবং এটাও আপনাকে স্বীকার করতে হবে বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন নিরপেক্ষ। এতে সে সরকার দলীয় হোক বিরোধী দলীয় হোক, আদালতকে কাউ প্রভাবিত করতে পারে না। এটাই আজকে প্রমাণিত হলো এবং আইনের শাসনের বিজয় হলো। অ্যাডভোকেট নাসির সিদ্দিক আলী, না আপনার প্রতি এবং আপনার ক্লায়েন্টের প্রতি আমাদের শুভকামনা থাকলো। খুরশিদ আলম খান, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এডিটর স্পিকে এবার বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। খুলনা বিভাগে 500-র বেশি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ। বছর পর বছর অর্থ বরাদ্দ না পেয়ে সংস্কারের অভাবে এই অবস্থা সৃষ্টি হয়েছে। নানা প্রতিকূলতার মধ্যে প্রাথমিক শিক্ষা কার্যক্রম চলছে প্রায় 1 লাখ ছাত্রছাত্রী। ভবনের সামনে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে প্রতিদিনের বিদ্যালয়ের কার্যক্রম শুরু হলেও পড়াশোনা চলছে খোলা আকাশের নিচে পাশের ঈদগাহে। একজন শিক্ষক এক জায়গায় 2টি শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন। ফলে শিক্ষাদানে শিক্ষক যেমন সন্তুষ্ট নন, তেমনি শিক্ষা অর্জনে সন্তুষ্ট নয় কোমলমতি শিক্ষার্থীরাও। আছে ঝড় বৃষ্টি রোদের ভোগান্তিও। এই জন্য ওরা স্কুল আসতেছে না, আমরা ওদের জোর করে স্কুলে পাঠাই পড়াশোনা করার জন্য। আমরাও তো ভয়ে থাকি। সামনে যাদের সমাপনী পরীক্ষা, এদের আমরা ঠিকমতো পড়ালেখা করাতে পারতেছি না, পরীক্ষা নিতে পারতেছি না। 1947 সালে প্রতিষ্ঠিত রূপসার আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় 2007 সালে। সর্বশেষ গত 3 মাস পরিত্যক্ত ঘোষণা। উপজেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, প্রতি বছর চাহিদা পাঠানো হলেও বরাদ্দ পাওয়া যাচ্ছে না। প্রতি 3 মাস অন্তর অন্তর আমরা অফিসে আবেদন করতেছি যে আমাদের এই বিল্ডিংয়ের কোনো ব্যবস্থা করা যায় কিনা, কিন্তু শিক্ষা অফিসাররা কেউই কখনো আমাদের এই ইসের দিকে কোনো দেয়নি। এবং আনন্দনগর অগ্রাধিকার ভিত্তিতে ছিল। এবার আবার আমরা 15টা স্কুল পাঠিয়েছি আনন্দনগর, সবার আগে আমরা আনন্দনগরকে পাঠিয়েছি। আমরা আশা করি যে এবারে আমাদের আনন্দনগর স্কুলটির নতুন ভবন নির্মাণের বরাদ্দ আমরা পাবো। একই অবস্থা খুলনা বিভাগের 10 জেলার 544টি বিদ্যালয়ে। এগুলো দ্রুত সংস্কার সম্ভব নয় বলে জানিয়েছে বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস। 1 বছরেই যে করতে পারবে এর কোনো নিশ্চয়তা দিয়ে বলা যায় না। এগুলো আসলে বরাদ্দের বিষয়, যেহেতু বরাদ্দের একটা সীমাবদ্ধতা থাকে, যে কারণে আমার বিশ্বাস যে পর্যায়ক্রমে এই স্কুলগুলো ইতিমধ্যে যেগুলো হয়েছে সেগুলো PDB 3-র অর্থায়নে হয়েছে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে হলে প্রাথমিক বিদ্যালয়গুলো সংস্কার জরুরি মনে করে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। ঝুঁকিপূর্ণ ভবনের শিক্ষা কার্যক্রম নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন খুলনা জেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খুলনা জেলায় কতগুলি প্রাথমিক বিদ্যালয় ভবন এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, সে ব্যাপারে কি আপনাদের কাছে সঠিক কোনো তথ্য আছে কিনা? আমরা বলছি 5 শতাধিক প্রাথমিক বিদ্যালয় ভবন এখন ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় সেখানে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, আমাদের প্রতিবেদক সেরকমটাই বলছেন। জনাব জাহাঙ্গীর আলম, আপনি এই সম্পর্কে কি বলবেন? আপনারা যেটি বলছেন সম্ভবত সেটি খুলনা বিভাগের অর্থাৎ 10টি জেলার
5 শতাধিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ। জি, তবে আমাদের কাছে যে তথ্যটি আছে, আমরা 10টি উপজেলা থেকে যে তথ্য পেয়েছি, সেখানে 107টি বিদ্যালয় অপেক্ষাকৃত দুর্বল ভৌত অবকাঠামো। একেবারে যে খুব ঝুঁকিপূর্ণ তেমনটি নয়, এর সংখ্যা অপেক্ষাকৃত কম হবে। তবে এই সমস্ত বিদ্যালয়গুলো 105টি বিদ্যালয়, এই সমস্ত বিদ্যালয়গুলো দ্রুত মেরামত ও সংস্কার প্রয়োজন এবং কিছু কিছু বিদ্যালয় খুব আর্লি, মানে অতি জরুরিভাবে এটি সংস্কার প্রয়োজন। তো আমরা আশা করছি যে আমরা ইতিমধ্যে এই সমস্ত বিদ্যালয়গুলো সংস্কারের জন্য আমরা তথ্য প্রেরণ করেছি। আমরা আশা করি অতি দ্রুত আমরা বরাদ্দ পেয়ে যাব এবং কাজ শুরু করতে পারবো। কতগুলি বিদ্যালয়ে দ্রুত সংস্কার করা প্রয়োজন? খুলনা জেলার যে 107টি দুর্বল ভৌত অবকাঠামোর কথা আপনি বলছিলেন, তার মধ্যে কতগুলি জরুরিভাবে ঠিক করা প্রয়োজন? এখানে 22টি বিদ্যালয় আছে ও খুবই দ্রুত এটি পুনর্নির্মাণ প্রয়োজন এবং আমরা এই তথ্য ইতিমধ্যে পাঠিয়েছি। তাছাড়া এখানে উল্লেখ্য যে আমাদের এডুকেশন ইন ইমার্জেন্সি একটি প্রজেক্ট আছে। এই প্রজেক্টের আওতায় আমরা কিছুদিন আগে উপজেলা শিক্ষা কর্মকর্তাদেরকে চাহিদাপত্র চেয়েছি এবং তারা প্রস্তাব প্রেরণ করেছে। আমরা আশা করি যে এডুকেশন ইন ইমার্জেন্সি এই প্রজেক্টের আওতায় আমরা অতি দ্রুত এই সমস্ত বিদ্যালয় একটি টেম্পোরারি শেড নির্মাণ করে আমরা সেখানে আমাদের ক্লাসগুলো চালাতে পারবো। 22টি বিদ্যালয় যাদের খুব দ্রুত সংস্কার প্রয়োজন, তাদের কতদিন ধরে এই জরুরি অবস্থাটি হয়ে রয়েছে? আপনার কাছে কবে নাগাদ এই 22টি বিদ্যালয়ের ব্যাপারে তথ্য এসেছে? আপনি কবে নাগাদ সরকারের কাছে তথ্য প্রেরণ করেছেন যেটি আপনি বলছিলেন? না, বিষয়টি ভৌত অবকাঠামো ঝুঁকিপূর্ণ, তবে একবারে যে সবগুলো কক্ষই যে ঝুঁকিপূর্ণ তেমনটি নয়। তার আমাদের এই 2 শিফটে স্কুল পরিচালিত হয়। এই শিফটিংয়ের ফলে আমরা মোটামুটিভাবে ক্লাসগুলো আমরা পরিচালিত করছি এবং এটা আমরা পেয়েছি গত মাসে আমরা ঢাকা থেকে আমাদের যে তথ্য চেয়েছিল গত মাসে, সেই তথ্য আমরা গত মাসেই আমরা আবার প্রেরণ করেছি। জি, গত মাসেই পাঠানো হয়েছে। এখন এই ব্যাপারে কত দ্রুত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে আপনি আশা করছেন? ঢাকা বা কেন্দ্রকে তো আপনারা জানিয়েছেন গত মাসেই, কত দ্রুত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে আপনি মনে করছেন? যেহেতু দ্রুত সংস্কার প্রয়োজন বলছেন বলে আপনি নিজেই মনে করছেন 22টি বিদ্যালয়ে, সেটি কত দ্রুত সেটি হতে পারে বলে আপনি আশা করেন? আমরা আগামী মাসেই এটির বরাদ্দ পেয়ে যাব বলে আশা করছি। আমাদের প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে, তো ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে খুব দ্রুতই সেখানে বরাদ্দ দেওয়া হবে। সেই দ্রুত সময়ের আগে পর্যন্ত কি ঝুঁকিপূর্ণ এইসব ভবনগুলিতে বিদ্যা শিক্ষা দেওয়া বন্ধ রাখা যায়? কারণ যদি ঝুঁকি থাকে প্রাণের বা অন্য বড় কোনো ক্ষয়ক্ষতির, সেটি বিবেচনা করে। না, একেবারে যে ভবনের পাশে আমরা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট কিন্তু করতে পারি। আমাদের স্লিপ প্রোগ্রাম আছে, সেখান থেকে আমরা সামান্য বরাদ্দ দিয়ে আমরা ক্লাস চালু রাখতে পারি। এবং একেবারে যেখানে ক্লাস অসম্ভব, যেমন খুলনা মহানগরীতে 2টা স্কুল, সেখানে আমরা পার্শ্ববর্তী স্কুলে সেই ক্লাস আমরা শিফট করেছি অলরেডি। পার্শ্ববর্তী স্কুলে ক্লাস শিফট করেছেন। এবার একটু সার্বিক বিষয়ে যদি আপনি একটু বলতেন, যে 167টি দুর্বল ভৌত অবকাঠামোর স্কুল রয়েছে বা 22টি যে জরুরি অবস্থা সৃষ্টি হয়েছে, এর কারণ মূলত আসলে কি? এই দুর্বল ভৌত অবকাঠামো হওয়ার পেছনে কি কোনো রহস্য রয়েছে? মানে কেন এটি এরকম হলো? না, বিষয়টি তেমন নয়। এখানে মূলত আমাদের তো স্কুল সংখ্যা অনেক বেশি, তো পর্যায়ক্রমে এটি মেরামত করা হয় এবং প্রতি বছরেই উল্লেখযোগ্য সংখ্যক বিদ্যালয় মেরামত ও সংস্কারের আওতায় নেওয়া হয় এবং সে অনুযায়ী মেরামত হচ্ছে। হয়তো সবগুলি বরাদ্দ স্বল্পতার কারণে সবগুলি মেরামত করা সম্ভব হচ্ছে না। তারপরে আপনি জানেন যে খুলনা এটা দক্ষিণ অঞ্চলীয় জেলা, এখানে লবণাক্ত জলবায়ু হওয়ার কারণে এখানে আপনার ঘন ঘন মেরামতের প্রয়োজন হয়ে পড়ে এবং প্লাস্টারগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই 22টি বিদ্যালয় যাতে দ্রুত সংস্কার প্রয়োজন, তাতে মোট কতজন শিক্ষার্থী পড়াশোনা করছেন এবং 107টি যেগুলি দুর্বল ভৌত অবকাঠামোর স্কুল রয়েছে তাতেই বা কতগুলি বাচ্চা পড়াশোনা করছে এই মুহূর্তে? এখন এই মুহূর্তে এই টোটাল ফিগারটা বলা
জি, এটা বলা বেশ কষ্টকর। তো আমার মনে হয় এভারেজ আপনার 150 যদি ছাত্র হয়, 150 গড়পড়তায় 150 থেকে 200 ছাত্রছাত্রী এই সমস্ত বিদ্যালয়গুলো আছে। আচ্ছা আচ্ছা, 200 ছাত্রছাত্রী থাকলে মানে 107টিতে 2 লাখের মতো ছাত্রছাত্রী আমরা দেখতে পাচ্ছি। 2 লাখ বা 107 এবং 200, 2 লাখ না, বিদ্যালয়ে আবার 100 থেকে 150 ছাত্রছাত্রী আছে। 20-25 হাজার ছাত্রছাত্রীকে কথা আমরা বলছি। আচ্ছা, আমাদের যেটি জানার ইচ্ছা যে কেন্দ্র থেকে বিষয়টি সংস্কারের বিষয়টি হতে বেশ সময় সাপেক্ষ ব্যাপার, সেই ক্ষেত্রে জেলা যে পরিষদ আছে বা জেলা যে প্রশাসন আছে, বিভাগীয় যে প্রশাসন আছে, তারা কি আপনাদের কোনো রকম কোনো সহায়তা করতে পারে? জরুরি সহায়তা বা জরুরি সংস্কার কাজে তাদের কোনো সহায়তা আপনারা পাচ্ছেন কিনা? একেবারে খুব জরুরি প্রয়োজনে আপনার স্থানীয় যে উপজেলা পরিষদ আছে তারা সহযোগিতা করে থাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে, উপজেলা চেয়ারম্যান সাহেব আছে, তারা নিজেরাও এখানে ফান্ডিং এর ব্যবস্থা করে এবং টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট করে ক্লাস চালানোর ব্যবস্থা এখানে আছে। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আপনাকে অনেক ধন্যবাদ। বিরতি নিচ্ছে, একটি ফিরছি তারপরে। জেল হত্যার 41 বছর কাল 1975 সালের 3 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় নির্মমভাবে হত্যা করা হয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, AHM কামরুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন জাতীয় নেতা AHM কামরুজ্জামানের ছেলে, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি AHM কামরুজ্জামান খায়রুজ্জামান লিটন। লিটন ভাই, জেল হত্যার ঠিক আগের দিন আমরা আপনার কাছ থেকে শুধু জানতে চাইবো যে এই দিনে আপনার কোন বিষয়টি সবচেয়ে বেশি করে মনে হয়, আপনি কোন কথাটি আমাদের সবার সাথে সবচেয়ে বেশি করে শেয়ার করতে চান? লিটন ভাই। ধন্যবাদ। আসলে 1975 সালের সেই কলঙ্কজনক অধ্যায় যেটি জেল হত্যা নামে পরিচিত, এবং যেদিন আমার পিতাসহ মোট জাতীয় 4 নেতাকে, যারা জীবনে মরণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন এবং বঙ্গবন্ধুর নির্দেশে মহান মুক্তি সংগ্রাম সফলভাবে পরিচালনা করেছেন, তার মধ্যে আমার পিতাও ছিলেন, এবং তার মৃত্যু দিবসও আগামীকাল পালন করা হবে সারা দেশে। যেটি সবচেয়ে বেশি করে আমার মনে পড়ছে এবং যেটি এই দিন আসলেই মনে হয়, সেটি হচ্ছে যে আমি অত্যন্ত গর্বিত, কারণ আমরা সবাই জানি যে মানুষ মাত্রই মরণশীল, কিন্তু যে মানুষগুলি কিছু কীর্তি রেখে যায়, যে মানুষগুলি সমাজের অন্য মানুষের কথা ভাবে, যে মানুষগুলি সমাজের দরিদ্র গরিব মানুষের মুখে হাসি ফোটাতে চায়, যে মানুষগুলি মানুষের অধিকার ফিরিয়ে আনতে চায়, সেই মানুষগুলির মধ্যে অন্যতম ছিলেন আমার পিতা শহীদ AHM কামরুজ্জামান। এবং সেই লক্ষ্যেই ছোট থেকেই তাকে দেখেছি সবসময় মানুষের সঙ্গে থাকতে, এবং আমরা তাকে কাছে পেতাম না, কখনোই কাছে খুব একটা পেতাম না। তখনও তো একটা মনে দুঃখ হতো, কিন্তু এখন বড় বুঝতে পারি যে আমরা না পেলে কি হবে, পুরো জাতি তাদেরকে পেয়েছেন এবং তারা তাদের কাজ করে গিয়েছেন, যে কাজটি 1000 বছর ইতিহাসে লেখা থাকবে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে তারা বাস্তবায়ন করে দিয়েছেন। লিটন ভাই, আপনার কাছে কি মনে হয়, যে স্বপ্ন আমাদের ফাউন্ডিং ফাদার্সরা দেখেছিলেন, যে স্বপ্নের ফলে তারা বাংলাদেশ স্বাধীনতার যে নেতৃত্ব দিয়েছিলেন, সেই স্বপ্নের পথে এখন বাংলাদেশ আছে কিনা? যে গণতন্ত্রের কথা তারা বলছিলেন, যে ধর্মনিরপেক্ষতা, যে জাতীয়তাবাদ, যে সমাজতান্ত্রিক আদর্শ অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ তারা স্বাধীন করেছিলেন, আপনি তার সবগুলোর প্রয়োগ আপনি এখন দেখেন কিনা? খুবই ভালো প্রশ্ন করেছেন। আসলে এগুলি মহান মুক্তি সংগ্রামের চেতনা বা আদর্শ, যেগুলি মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের পূর্বপুরুষ, আমাদের নেতা, আমাদের জাতির পিতা সহ সবাই করতে চেয়েছিলেন। সেই অর্থে বলতে গেলে 75-এর নির্মম ঘটনার পরে গণতন্ত্র ভুলণ্ঠিত হয়। গণতন্ত্রের নামে অনেক রকম ধোঁকাবাজি, প্রলোভন, দেশ ধ্বংস করা, দেশকে লুটপাট করা, তছনছ করা, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া, ভাতের অধিকার কেড়ে নেওয়া, এই সমস্ত কিছু আমরা দেখেছি 75 পরবর্তী দীর্ঘদিন। এবং একই সঙ্গে সমাজতন্ত্র সেটি কেটে দেওয়া হয়ে জিয়াউর রহমান কেটে দিয়েছেন সংবিধান থেকে। এবং শুধু তাই নয়, জাতীয়তাবাদের জায়গায় তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে এসে একটা সংঘাত সৃষ্টি করলেন, দেশকে দ্বিধা বিভক্ত করলেন। এবং ধর্মনিরপেক্ষতার বিষয়টিতে আমরা দেখছি যে
দীর্ঘদিনই সেটি উপেক্ষিত ছিল। মুখে বলা হলেও, সংবিধানে লেখা থাকলেও যারা সংখ্যালঘু আমরা আশা করব যে মহান স্বাধীনতা যুদ্ধের যে নেতৃত্ব আপনার পিতা সহ অন্য জাতীয় 4 নেতারা দিয়েছেন, তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আপনারা দেশ পরিচালনা করবেন। আপনার প্রতি আমাদের শুভকামনা থাকলো। এই ছিল আমাদের এডিটর স্পিকে আমন্ত্রণ, আমাদের পরের আয়োজন।